সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত দেশ গড়া সম্ভব। সেনানিবাসে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট সরকার। রাজধানী বর্জ্য মুক্ত করার তোড় জোর। 2 সিটির উত্তরে 7,000, দক্ষিণে 12,500 টন অপসারণ। নগরবাসীর অসচেতনতাকে দুষলেন দক্ষিণের প্রশাসক। জেলায় জেলায় সংরক্ষণ করা হচ্ছে কোরবানির পশুর চামড়ার দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। অস্বীকার করছেন আড়তদাররা, কোথাও অনিয়ম হয়নি দাবি শিল্পমন্ত্রীর। স্থানীয় সরকার নির্বাচনেও বাজিমাত করতে চায় বিএনপির। প্রতীক ছাড়া ভোটে নানা সমীকরণ। গুরুত্ব দেবে ব্যক্তি জনপ্রিয়তায়, চলবে তৃণমূলে দল পুনর্গঠনের প্রক্রিয়াও। এবং সোশ্যাল মিডিয়ায় 89% নারী অনলাইন সহিংসতার শিকার তথ্য জরিপের। অভিযোগ করেন না 75%। ডিজিটাল প্ল্যাটফর্মে নজরদারি ও আইনের কঠোর প্রয়োগের তাগিদ বিশ্লেষকের। দেখছিলেন শিরোনাম, ভোরের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। সবাই যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদের প্রীতি ভোজে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত সেনা সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর নিজের পুরনো ও স্মৃতি বিজড়িত সেনানিবাস এলাকায় এসে তিনি অত্যন্ত আনন্দিত এবং আবেগতাড়িত। সেনানিবাসের পরিবেশ, শৃঙ্খলা, সহযোদ্ধা সুলভ বন্ধন এবং সেনা সদস্যদের আন্তরিকতা তার কাছে বিশেষভাবে স্মরণীয়। প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী ইউনিটের সৈনিক লাইন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ইউনিট প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। সেই আপনি একজন সৈনিক, দেশের প্রয়োজনে আপনাদেরকে পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে, সে কারণে নিশ্চয়ই আপনারা যে কোনো সাধারণ মানুষের মতন চাইবেন যে পরিবার যখন কোথাও বের হচ্ছে সে যাতে নিরাপদ থাকে। আমরা চেষ্টা করছি, যেভাবে আমরা দেশকে আমাদের কল্পনায় দেখি, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে সেই দেশটাকে সেইভাবে গড়ে তোলার জন্য। ঈদের দিনে বাবা মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী ও দলের নেতাকর্মীদের সঙ্গে দোয়া করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য। বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর মাহবুব আলী খান এবং বিডিআর বিদ্রোহে নিহতদের কবরও জিয়ারত করেন প্রধানমন্ত্রী। ইমরুল আহসানের রিপোর্ট। ঈদুল আজহার নামাজের পর শেরেবাংলা নগরে বাবা মায়ের কবর জিয়ারত করতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সহধর্মিণী ডাক্তার জুবাইদার রহমানকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। দলের নেতাদের নিয়েও কবর জিয়ারত ও দোয়া করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ এবার স্বস্তিতে ঈদ উদযাপন করছে। এখন মিথ্যা মামলা দিয়ে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করার ভয় নাই। সে যে দলেরই হোক না কেন, কারোরই সেই ভীতি, রাজনীতি করার কারণে, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কেউ রাষ্ট্রীয় কোনো নিপীড়নের শিকার হবে সেই পরিস্থিতি নেই। বরং একটি মানবিক চেহারা নিয়ে বর্তমান নির্বাচিত সরকার, বিএনপি সরকার বা বিএনপির জোটের নেতৃত্বাধীন জোটের সরকার তার দায়িত্ব পালন করছে। বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকোরও কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এরপর বনানী সামরিক কবরস্থানে শ্বশুর সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ও বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবরও জিয়ারত করেন তিনি। দেশের শান্তি, সমৃদ্ধি ও জাতীয় ঐক্যের জন্য সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনার পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের চিফ জাস্টিস ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের জামাতে শরিক হন বিরোধী জোটের শীর্ষ নেতারা। মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। ঈদ যাত্রা, আইন শৃঙ্খলা পরিস্থিতির মতো ইস্যু নিয়ে সরকারের সমালোচনা করেন জামায়াত নেতারা। সংকট মোকাবেলায় বিরোধী দলকে সঙ্গে নিয়ে সরকারকে সংস্কারপন্থী হওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এ সময় মুসল্লিদের সঙ্গে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ। ধানমন্ডি ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। এদিকে গুলশানে নিজ বাসভবনে বিরোধী দলীয় উপনেতা উদ্বেগ প্রকাশ করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এটা তো নিঃসন্দেহে কিছুটা হতাশাজনক পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে। যারা দায়িত্বে আছেন, মন্ত্রণালয়ের দায় করছেন, তাদেরকে এই ব্যাপারে আরো অনেক বেশি মনোযোগী হওয়া দরকার। এবারকার যাত্রা অত্যন্ত কঠিন ছিল। যানজট এত পর্যায়ে ছিল, মাইল কিলোমিটার পর্যন্ত যানজট ছিল। মানুষ স্বাভাবিকভাবে তাদের উদযাপন করতে পারেনি। এদিন সালামবাগ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বাজেট অধিবেশনে যাতে এই বাংলাদেশের অর্থনৈতিক সংকটগুলো অ্যাড্রেস করা হয়, দ্রব্যমূল্যের দাম কমানো হয়, মানুষের জীবনযাত্রা যাতে আরও সহনীয় পর্যায়ে সরকার আনতে পারে, সেই আহ্বান আমাদের থাকবে। দেশের বিদ্যমান সংকট মোকাবিলায় বিরোধী দলকে সঙ্গে নিয়ে সরকারকে সংস্কারপন্থী হবার আহ্বান জানান নাহিদ ইসলাম। পুরো বিশ্বের সকল মুসলমান। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে বিপুল উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন হয় ঈদুল আজহা। নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করেছেন স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বপ্রাপ্তরা। সারা দেশে বিপুল উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন হয় ঈদুল আজহা। নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করেছেন স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বপ্রাপ্তরা। বৃহস্পতিবার সকালে ভোলার লালমোহন ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, অনেক ত্যাগের পর আজ গণতান্ত্রিক অবস্থা ফিরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি। দীর্ঘদিনের দুঃশাসনের অবসান ঘটিয়েছে ছাত্র জনতা এবং এই দেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক কর্মীরা, যার ফলে দেশের ভয়ের আবহ কেটে গিয়েছে। একটি গণতান্ত্রিক সরকার দেশে প্রতিষ্ঠিত হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলার শরিকল স্কুল ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় বিশ্বব্যাপী চলমান হানাহানি বন্ধে মহান আল্লাহর কাছে ফরিয়াদ কামনা করেন তথ্যমন্ত্রী। এবারের এমন এক প্রেক্ষিতে ঈদুল আজহা আমরা উদযাপন করছি যখন বিশ্বের নানা জায়গাতে সংকট চলছে। আমাদের দেশে আমাদের নবনির্বাচিত সরকার একটা বিধ্বস্ত অর্থনীতিকে আবার নতুন করে ঢেলে সাজানোর জন্য কাজে নিয়োগ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য দেশবাসীর কাছে পবিত্র ঈদের দিনে আমরা দোয়া কামনা করি। ঈদের নামাজ শেষে নিজ এলাকা নেত্রকোনার দুর্গাপুর কলমাকান্দা পরিদর্শনে যান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। পরে নিজ বাড়িতে গিয়ে বাবা মায়ের কবর জিয়ারত করেন তিনি। এ সময় উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। মাদারীপুরের ডাসার উপজেলায় ঈদের নামাজ আদায় করেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। পরে উপজেলার পশ্চিম খান্দুলিতে নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি বলেন, একটি অপশক্তি বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যে সকল দল এবং যে সকল দলের নেতারা এই সরকারকে বিতর্কিত করার জন্য বিভিন্নভাবে মিডিয়ায়, ফেসবুক, ইউটিউবে যেভাবে অপপ্রচার চালাচ্ছেন, জনাব তারেক রহমান সম্পর্কে যে সকল বাজে বক্তব্য দিচ্ছেন, আজকে ঈদুল আজহার দিনে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, সবসময় সত্যের সাথে থাকবেন, সঠিক কথাটা বলার চেষ্টা করবেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বরিশাল গ্রামে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রী সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়েছেন, সবার কাছে দোয়া চেয়েছেন এবং আন্তরিকভাবে চেষ্টা করেছেন যাতে আমাদের ঈদটাকে খুব পিসফুলভাবে হয়। ওমর ফারুক, সময় সংবাদ।
রাজধানীকে বর্জ্যমুক্ত করার তোড়জোড় 2 সিটি কর্পোরেশনের। 7,000 টন ময়লা সরেছে উত্তর সিটিতে। দক্ষিণে অপসারণ হয়েছে 12,500 টন। কিছু এলাকায় রাত ভোর বর্জ্য পড়ে থাকলেও দেখা যায়নি পরিচ্ছন্নতা কর্মীদের। দিন শেষে মধ্যরাত, কোরবানির বর্জ্য পড়ে আছে বনশ্রী খালের পাশে। 12 ঘন্টায় অপসারণের লক্ষ্য থাকলেও এই এলাকায় দেখা যায়নি পরিচ্ছন্নতা কর্মীদের। দুর্গন্ধের ভোগান্তিতে এলাকাবাসী। কোরবানির ময়লাগুলো এখানে আনা ফালায়, কিন্তু কেউ পরিষ্কার করে না। এই ময়লাগুলো মিনিমাম আরও 1 সপ্তাহ এখানে থাকবো, তারপরে এমনি নিজের ইচ্ছাভাবে পচা নষ্ট হয়ে যাবে এখানে। কুরবানির চামড়া, তারপরে ময়লা আবর্জনাগুলো ফালাইছে, বৃষ্টি হইলে তো আরো দুর্গন্ধ ছড়াবে। একইভাবে রাতভর কোরবানির বর্জ্য পড়েছিল বাড়িধারা আবাসিক এলাকায়। অভিযোগ, মাংস না দেয়ায় বর্জ্য নেয়নি পরিচ্ছন্নতা কর্মীরা। জোর জবরদস্তি করে যে আর কি ওরা আমাকে মাংস দিল না, তাহলে ওখান থেকে ময়লা আমি নেব না। এটা আমাদের সমস্যা হয়ে যাবে, গন্ধ আজ হবে, বিভিন্ন সমস্যা হয়ে যাবে। তবে বর্জ্য অপসারণ শুরুর 5 ঘন্টা পর ব্রিফিং ডেকে 12 ঘন্টায় অপসারণের দাবি করেছিলেন উত্তরের প্রশাসক। সরকার ঘোষিত 12 ঘন্টার আগে যেই টার্গেট দেওয়া হয়েছে, আমরা আশা করছি সেই টার্গেট অলরেডি আমাদের কাছে ফুলফিল হয়ে গেছে। আর নির্দিষ্ট স্থানে কুরবানি না দেওয়াকে দুষলেন দক্ষিণের প্রশাসক। বলেন, নগরবাসীর অসচেতনতায় বর্জ্য সংরক্ষণে বেগ পেতে হয়েছে তাদের। একবার আমরা করালাম, আবার যদি কিছুক্ষণ পরে আবার নতুন করে ফেলে, আর সারাক্ষণ তো আর কেউ পাহারা দিতে পারে না। অপসারণ শুরুর 5 ঘন্টায় উত্তর সিটি কর্পোরেশন 7,000 টন ও 6 ঘন্টায় দক্ষিণ সিটি কর্পোরেশন 15,000 টন বর্জ্য অপসারণ করে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণের খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আদনান তুর্য। সরাসরি চলে যাব তার কাছে। তুর্য, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের অধিকাংশ পরিষ্কার থাকলেও বেশ কিছু জায়গায় কিন্তু আমরা কোরবানির বর্জ্য এখনও পড়ে থাকতে দেখা যাচ্ছে। যেমন এই মুহূর্তে আমি রয়েছি মালিবাগ রেল ক্রসিংয়ের ঠিক সামনে। আমার ঠিক পাশে কিন্তু আপনারা দেখতে পাবেন কোরবানির পশুর যে মাথার চামড়া, নাড়ি ভুঁড়ি এবং বিভিন্ন উচ্ছিষ্ট কিন্তু এখনও রাস্তার পাশে পড়ে রয়েছে। এলাকাবাসীরা বলেছিলেন যে তারা রাত 9টা পর্যন্ত দেখেছেন পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করেছে, কিন্তু তারপরেও কিছু মাংস ব্যবসায়ীরা এই জায়গায় এসে আর কি বিভিন্ন কাজ করছিলেন, তারাই আসলে এই চাটাইগুলো রেখে গেছে এবং তারপর তেমন কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীদের দেখা যায়নি। সকালবেলা কিছু অল্প সংখ্যক পরিচ্ছন্নতা কর্মীরা এসে রাস্তা পরিষ্কার করেছিলেন, ঝাড়ু দিয়েছেন, কিন্তু কোরবানির বর্জ্য পরিষ্কার করার জন্য যে আলাদা টিম রয়েছিল সিটি কর্পোরেশনের, তেমন তাদের কোনো কাজ দেখা যায়নি। রাতে আমরা যে বেশ কয়েকটি স্থানে গিয়েছি, বেশ রাস্তার পাশের যে অংশগুলো তা আমরা বেশ পরিষ্কারই দেখতে পেয়েছি, কিন্তু মালিবাগ সহ আরও কিছু জায়গায় যেমন শান্তিবাগ এবং ফার্মগেটের কিছু গলির ভিতরের বেশিরভাগ অঞ্চলে আসে গলির ভিতরের জায়গায় জায়গায় কিছু অল্প সংখ্যক ময়লা, চাটাই এগুলো রাখা রয়েছে। দর্শক, আপনাদের যদি একটু কিছু তথ্য দিয়ে যেতে চাই, ঢাকা দক্ষিণ সিটি গতকাল রাত 8:30 পর্যন্ত 12,684 টন বর্জ্য অপসারণ করার কথা বলেছিল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 6,504 টন বর্জ্য অপসারণ করার কথা বলেছিল। তাদের সব মিলিয়ে প্রায় 12 থেকে 15,000 পরিচ্ছন্নতা কর্মী আগামী 72 ঘন্টা ধরে, ঈদের দিন থেকে আগামী 72 ঘন্টা ধরে তারা বর্জ্য অপসারণ করার কথা বলেছিল এবং 2 সিটি কর্পোরেশনই কিন্তু ঈদ থেকে প্রায় 8 থেকে 12 ঘন্টার মধ্যে ঢাকা শহরের সকল কোরবানির বর্জ্য অপসারণ করার দাবি করেছিল। কিন্তু ঈদের দ্বিতীয় দিন সকালবেলায় এসে অধিকাংশ শহর পরিষ্কার দেখলেও, অধিকাংশ রাস্তা পরিষ্কার দেখলেও কিছু কিছু জায়গা আমরা এখনও উচ্ছিষ্ট পড়ে থাকতে দেখছি। এছাড়াও আজকেও কিন্তু গতকালকে তারা প্রেস ব্রিফিংয়ে কিন্তু এটা পরিষ্কার করেছিল যে আজকেও কিছু জায়গায় পশু কোরবানি দেওয়া হবে, কিছু এলাকায় মাংস বেলানো হবে। সুতরাং আগামী 3 দিন ধরেই আসলে টানা একটা মহাকর্মযজ্ঞ সিটি কর্পোরেশনের চালাতে হবে এবং তারই পরিপ্রেক্ষিতে তারাও বলেছিলেন যে সময় দিতে এবং সবাইকে আশাবাদী রাখতে এবং কোনো জায়গায় ময়লা দেখলে সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করার জন্য কথা বলা হয়েছিল। এছাড়াও দর্শক, সিটি কর্পোরেশনের কিন্তু আগামীর পরিকল্পনা অনুযায়ী তাদের প্রায় 800-র মতো পরিচ্ছন্নতা যানবাহনও কাজ করছে বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। এছাড়াও কিন্তু আমরা যখন দেখতে পাই যে ঢাকা শহরের ফার্মগেট সহ মালিবাগ, খিলগাঁওর কিছু এলাকায় রাস্তার পাশে সকালবেলা থেকে এখন পর্যন্ত কিন্তু পরিচ্ছন্নতা কর্মীদের কাজ শুরু করতে দেখিনি। কিছু এলাকায় কিন্তু এলাকাবাসী নিজেরাই তাদের বর্জ্য অপসারণ করার চেষ্টা করছিল। বেশ কিছু স্থানে মাদ্রাসার সামনে সহ, মসজিদের সামনে সহ বেশ কিছু স্থানে কোরবানির যে পশুর চামড়াগুলো ছিল সেই চামড়াগুলো পড়ে থাকতে দেখা গেছে, কিন্তু সেগুলো কিন্তু এলাকাবাসী এবং মসজিদের লোক
লোকেরাই আমরা দেখেছি যে তারা নিজেরাই পরিষ্কার করেছে, ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছিল। এছাড়াও সিটি কর্পোরেশন থেকে ঘোষণা দেওয়া হয়েছিল তাদেরকে বজ্র অপসারণ করার জন্য যেই পলিথিনগুলো দেওয়া হয়েছিল বা যেই প্যাকেটগুলো দেওয়া হয়েছিল সেই প্যাকেটেই তাদেরকে ময়লা ফেলার জন্য। কিন্তু আমরা আসলে রাস্তার পাশ থেকে যাওয়ার সময় দেখে গেছি বেশ উন্মুক্ত মাংস, পশুর নাড়ি ভুঁড়ি, চামড়া এগুলোই পড়ে থাকতে দেখা গেছে। কোনো আলাদা ব্যাগের মধ্যে বা পলিথিনের মধ্যে আমরা তেমন কোনো পড়ে থাকতে দেখা যায়নি। এছাড়াও ঈদের ঠিক ৩-৪ দিন আগে থেকে ঢাকা শহরে যেই ধরনের বজ্রর উদাহরণ দেখা গিয়েছিল, যেমন গরুর গোবর, কাদামাটি, খড়, সেই ধরনের বজ্রের সংখ্যা আমরা আপাতত সকালবেলা থেকে কম দেখছি। সকালবেলা যে কয়টি বজ্র আমরা দেখেছি বেশিরভাগই আসলে চাটাই, গতকালকে যেই ধরনের চাটাই ব্যবহার করা হয়েছিল, এবং বেশিরভাগই আসলে গতকাল দুপুরবেলা থেকে মাংস বিলিয়ে দেওয়ার পরও আসলে তাদের কিছু অংশ কিন্তু পরবর্তীতে সারা রাত ধরেই এক ধরনের মাংস কেনা বেচার মধ্যে দিয়ে গেছে। তার ফলে যে এই ধরনের ময়লা বজ্র তৈরি হয়েছিল ঢাকা শহরে, তারই কিছু উচ্ছিষ্ট অংশ কিন্তু আমরা বর্তমান সকালবেলা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু দর্শক, আমরা দিন বাড়ার সাথে সাথে আরও বেশি পরিষ্কার হবে যে আসলে এই ধরনের উচ্ছিষ্ট ময়লাগুলো আসলে নাগরিক ভোগান্তি কতটুকু তৈরি করে। রাত 8:30-9টার দিকেও কিন্তু আমরা দেখেছিলাম রাস্তার পাশে যে উচ্ছিষ্টগুলো রয়েছে, যে চাটাইগুলো রয়েছে, তা থেকে কিন্তু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছিল। আপাতত ঢাকা শহর ফাঁকা রয়েছে, গাড়ি ঘোড়া সকাল 6টায় এখনও কম, সংখ্যা একেবারে নগণ্য। কিন্তু দিন বাড়ার সঙ্গে সঙ্গে আজও কিন্তু হচ্ছে আমরা দেখতে পেয়েছি একটু আগেও এখান থেকে ট্রেন গিয়েছে, ট্রেন ভর্তি মানুষও ছিল, এবং ঠিক আমার সামনেও বিভিন্ন বাস কাউন্টার রয়েছে, সেখানেও কিন্তু মানুষ ভিড় করছে। অর্থাৎ এই স্থানে কিন্তু ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়তে শুরু করছে। ঢাকা শহরেও দিন বাড়ার সাথে সাথে আরও মানুষকে দেখা যাবে, যানবাহন বাড়ার সাথে সাথে আসলে বোঝা যাবে যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম তা আসলে জনগণের ভোগান্তি কমাতে আসলে কতটুকু সাহায্য করবে বা কতটুকু আসলে কার্যকর ভূমিকা রাখতে পারবে। এছাড়াও কিন্তু সিটি কর্পোরেশন ঈদের আগের দিন থেকেই বিভিন্ন সময় তারা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম করে গিয়েছিল। তারা নাগরিকদের বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা দিয়েছিল কিভাবে কোরবানির ময়লাগুলো, কিভাবে কোরবানির বর্জ্যগুলো আসলে অপসারণ করতে হবে, ব্লিচিং পাউডার এবং স্যাভলনের সাহায্যে কীভাবে তাদের নিজস্ব ঘর বাড়ি এবং যেখানে পশু জবাই করা হয়েছে সেই স্থানটিও কিভাবে পরিষ্কার রাখা যায় সেই নির্দেশনা কিন্তু ক্রমাগত সিটি কর্পোরেশন নাগরিকদের দিয়ে গিয়েছিল। গতকাল ঈদের দিন তেমনই দেখা গিয়েছে, জবাই করার পশু জবাই করার ওই মুহূর্তটাতে বেশ কিছু বজ্র তৈরি হলো। পরবর্তীতে কিন্তু মুসল্লিরা যারা কোরবানি দিয়েছেন তারা নিজেরাই বজ্র অপসারণ করার চেষ্টা করেছেন। তারপরও যতটুকু তৈরি হয় তা তারা চেষ্টা করেছেন রাস্তার কোনো একটি পাশে রেখে আসার জন্য, বা সিটি কর্পোরেশন যখন গাড়ি তাদের বাসার সামনে থেকে গিয়েছে সেই গাড়ির সাহায্যে তারা বজ্র সরিয়ে ফেলার চেষ্টা করেছেন। তারপর হয়তো দেখা গিয়েছে যে অনেক সময় বজ্র সরানোর যে পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন তারা হয়তো ওই জায়গায় স্থানে ছিলেন না। তারপরও রাস্তার পাশে তুলনামূলক আমরা কম উচ্ছিষ্টই দেখতে পাচ্ছিলাম। মালিবাগ রেল ক্রসিংয়ের দিকেই ক্রমাগত চাটাইয়ের পাশে এখনও কোরবানির পশুর মাথার চামড়া, নাড়ি ভুঁড়ির অংশ এগুলো আমরা পড়ে থাকতে দেখছি। আমরা আশা করছি যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা আগামী কিছুক্ষণের মধ্যেই হয়তো তাদের কার্যক্রম খুব শক্তভাবে পরিচালনা করা শুরু করবেন। কিন্তু এখন প্রায় 6:18 বাজে। আমরা রাতেও যতক্ষণ পর্যন্ত ছিল আমরা তেমন কোনো বড় পরিচ্ছন্নতা কর্মীর গাড়ি দেখতে পাইনি। ছোট ছোট যেগুলো ছিল সেগুলোই আসলে পাশ দিক থেকে ময়লা নিয়ে যাচ্ছিল, এরকম দেখতে পেয়েছি আমরা। এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কিছু অংশে কিন্তু বেশ পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন। যেমন গতকালকে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের থেকে প্রেস ব্রিফিং করে জানানো হয়েছিল যে তারা 12 ঘন্টার আগেই বজ্র অপসারণ করতে পারবে, তারা এমন ঘোষণাই দিয়েছিল। কিন্তু কোরবানি হয়ে যাওয়ার প্রায় 30 ঘন্টার মতো পার হয়ে গেছে। তুলনামূলকভাবে আমরা বড় সড়কগুলোতে কিন্তু তেমন কোনো বজ্র দেখতে পাইনি, কোরবানির উচ্ছিষ্ট দেখতে পাইনি। বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশেই রয়েছে, যেমন এই মুহূর্তে মালিবাগ রেল ক্রসিংয়ে রয়েছি। রাস্তার মাঝখানে যেই ডিভাইডারটি রয়েছে সেই ডিভাইডারের উপরে যেমন চাটাইয়ের উপরে চামড়া রেখে যাওয়া হয়েছে, পাশেও কিছু চাটাই রয়েছে, সেখানেও কোরবানির পশুর চামড়া মাথা আমরা দেখতে পাচ্ছি। রাস্তাঘাটে ধীরে ধীরে কিন্তু যানবাহনের সংখ্যাও বাড়তে শুরু করেছে। ঈদের দ্বিতীয় দিনেও কিন্তু ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষজন, সেখান থেকেও কিন্তু আসলে
যানবাহন আসলে সেই চাটাইয়ের উপরে দিয়ে কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমরা যতক্ষণ ছিলাম আসলে মালিবাগ রেল ক্রসিং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বাস, সিএনজি সেই ময়লার উপর দিয়ে কিন্তু তারা গাড়িগুলো পরিচালনা করছেন এবং পুরো রাস্তা ধরেই কিন্তু এক ধরনের চটচটে যে অবস্থা তা তৈরি হয়েছে। রক্ত এবং পশুর উচ্ছিষ্ট থেকে যেই তেল চর্বি জাতীয় জিনিস তৈরি হয় তেমন রাস্তাও ময়লা হয়ে গিয়েছে। এছাড়াও তুলনামূলক আমরা যতটুকু অংশ রাত থেকে সকাল পর্যন্ত দেখেছি গন্ধের পরিমাণ পুরো ঢাকা শহরে তুলনামূলক কমেছে। ব্লিচিং পাউডার এবং স্যাভলন ব্যবহার করার কারণেই কিন্তু তুলনামূলক আবাসিক যেই সব এলাকাগুলো রয়েছে সেখান থেকে মোটামুটি উচ্ছিষ্ট আমরা দূর হতে দেখেছি। দর্শক, ঈদের দ্বিতীয় দিনেও কিন্তু সিটি কর্পোরেশন তাদের এই ধরনের কোরবানির বজ্র অপসারণ করার কার্যক্রম তারা পরিচালনা করবে বলেছিল এবং ঈদের দিন থেকে টানা 72 ঘন্টায় তারা এই কাজ করবে বলে তারা আমাদেরকে জানিয়েছিল। মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতি আমরা যা দেখতে পাচ্ছি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, জনভোগান্তি এখন পর্যন্ত তেমন আমাদের কাছে অভিযোগ আসেনি। আমরা এই মালিবাগ রেল ক্রসিংয়ের আশেপাশেই যারা দোকান দিয়েছিলেন, রাতে ছিলেন বা যারা আশেপাশে এলাকাবাসী ছিলেন তাদেরকে আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম আপনারা কেমন সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী দেখতে পাচ্ছেন, তারা আমাদেরকে জানিয়েছিলেন, তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে রাতে তারা বেশ কিছু পরিচ্ছন্নতা কর্মী দেখেছিলেন, টুকটাক তারা কাজ করেছিল, কিন্তু সকালবেলা তারা আসলে শুধুমাত্র স্বাভাবিক কার্যক্রমের মতো করে যেই ঝাড়ু দেওয়া সেই ঝাড়ুর কাজই করেছেন। এখন পর্যন্ত কোরবানির পশু অপসারণ করার, বজ্র অপসারণ করার তেমন কোনো কার্যক্রম এখন পর্যন্ত আমাদের চোখে আসেনি। দর্শক, এই ছিল সকালবেলা থেকে সিটি কর্পোরেশনের বজ্র অপসারণের কার্যক্রম নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানীর কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আদনান তুর্য। কোরবানির পশুর বর্জ্য অপসারণে এবার বড় ধরনের চমক দেখিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ের 2.5 ঘন্টা আগেই পরিষ্কার করা হয় গোটা বন্দর নগরী। সিটি মেয়র বলছেন জনপ্রতি 5,000 টাকা করে প্রধানমন্ত্রীর ঈদ উপহার কাজের উৎসাহ জুগিয়েছে পরিচ্ছন্ন কর্মীদের। সময় তখন ঠিক বিকেল 5:30। নির্ধারিত সময়ের 2.5 ঘন্টা আগে সিটি কর্পোরেশনের 21 নম্বর জামাল খান ওয়ার্ডের STS বা সেকেন্ডারি ট্রান্সফরমার স্টেশনের চিত্র এটি। জমানো পশুর বর্জ্য অপসারণ শেষ, কারণ আগেই গাড়ি চলে গেছে ডিপুতে। যদিও রাত 8টা পর্যন্ত অপসারণের টার্গেট দিয়েছিল সিটি মেয়র। পরের গন্তব্য আরেকটি ওয়ার্ড 15 নম্বর বাগমনিরাম। STS ডাম্পিংয়ে বর্জ্য নেই, তাই 2 ঘন্টা আগে সন্ধ্যা 6টার দিকে দুর্গন্ধ দূর করতে ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার। এই দুইটির মতো আরও বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরে পাওয়া যায় একই চিত্র। নগরবাসী বলছেন অন্যান্য বছরের চেয়ে এবার দ্রুত সময়ে অপসারণ হয়েছে বর্জ্য। গোটা কাজীপাড়া পরিষ্কার আছে, এতটুকুই জানি রাস্তাঘাট পরিষ্কার আছে। আমাদের মেয়র ডাক্তার সাহাদ হোসেন ইনি দ্রুত কাজ করতেছে। অন্যান্য অবস্থায় এখানে কিন্তু অনেক থাকে, বেশি থাকে, এবার এখানেও নাই। কেন এবার দ্রুত সময়ে বর্জ্য অপসারণ, এমন প্রশ্নের জবাবে পরিচ্ছন্ন কর্মীরা বলছেন মেয়রের পরিকল্পিত সিদ্ধান্ত আর প্রধানমন্ত্রীর ঈদ উপহার কাজের গতি বাড়িয়েছে তাদের। অনেক তাড়াতাড়ি কাজে ধরা হয়েছে এবং অতি শীঘ্রই সন্ধ্যার আগের মধ্যে আমাদের সিটিতে যাতে ক্লিন হয়ে যায়। আমাদের কাছে নির্দেশন হলো যত তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। এদিকে দুপুর 2টা থেকে নগরীর বর্জ্য অপসারণের কথা থাকলেও সকাল 9টা থেকেই কাজের তদারকিতে মাঠে নেমে সিটি মেয়র নিজে ছিটান ব্লিচিং পাউডার। সচেতনতা বাড়াতে নগরীর নানা অলিগুলি ঘুরে বিতরণ করেন লিফলেট। পরে দুপুর 2টার দিকে কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এসকেভেটর সহ ভারী সরঞ্জাম দিয়ে শুরু করেন বর্জ্য অপসারণ। মেয়র জানান পেছনের রহস্য। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এই সেবক নিবাস নিয়ে যে 309 কোটি টাকার একটা গ্যাপ ছিল, যার জন্য নিবাসটা তৈরি হচ্ছিল না, ওটাও আপনার অনুমোদন হয়েছে। তো সব মিলিয়ে ওদের মধ্যে প্রচুর উদ্দীপনা আসছে। তারা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কাজ করেছে এবং আমরা তাদেরকে সামনে বর্ষাকালে রেইনকোটও দিচ্ছি। তাদের অন্য যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেটা আমরা ফুলফিল করে ট্রাই করছি। এবার চট্টগ্রামে বর্জ্য অপসারণে নগরীর 41টি ওয়ার্ডে ছিল 3,500 পরিচ্ছন্ন কর্মী। 50টি বিশেষ পরিবহনের পাশাপাশি বর্জ্য পরিবহনে ব্যবহার করা হয় 200-এর বেশি যানবাহন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় আরো থাকছে।
এলডব্লিউজি সনদের ফাঁদে আটকে চামড়া শিল্পের রফতানি আয় বৃদ্ধির সুযোগ, পরিবেশ দূষণের দায় মুক্তি না মেলায় কারণ ট্যানারি শিল্পের সিইটিপিকে মানসম্পন্ন করার তাগিদ। নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও বাজিমাত করতে চায় বিএনপি। আশানুরূপ ফলাফল আনতে প্রতীক ছাড়া নির্বাচনের প্রার্থী বাছাই ব্যক্তি জনপ্রিয়তার গুরুত্ব দেবে দলটি। একই সঙ্গে চলবে তৃণমূলে দল পুনর্গঠনের প্রক্রিয়াও। নেতারা বলছেন সরকারের ইতিবাচক কর্মকাণ্ডের সুফল স্থানীয় নির্বাচনে আনতে চান তারা। হাসান ওয়ালির রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ে ফুরফুরে মেজাজে ক্ষমতাসীন বিএনপি। দীর্ঘ বছর পর অনুকূল পরিবেশে এখন সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে ব্যস্ততা দলটির। এর মধ্যেই কড়া নাড়ছে স্থানীয় সরকার নির্বাচন। সরকারের ঘোষণা অনুযায়ী প্রথম ধাপের নির্বাচন হবে চলতি বছরেই। এরই মধ্যে স্থানীয় নেতারা মাঠে নেমেছেন শক্তিমত্তা জানান দিতে। ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে উপজেলা পৌরসভা নির্বাচনে প্রার্থী হতে চান অনেকেই। তবে প্রতীক ছাড়া নির্বাচনের সামনে আসছে নানা সমীকরণ। প্রতীক না থাকায় দলীয় শৃঙ্খলা রক্ষা এবং একাধিক প্রার্থী ঠেকানোর চ্যালেঞ্জ এখন বিএনপির সামনে। তবে প্রতীকবিহীন নির্বাচনে সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করে বিএনপি। দলীয় প্রতীকের ব্যাপারটা যখন নিয়ে আসলো, এটা করেছিল যে সমাজের মধ্যে একটা বিভাজন তৈরি করা, সেটাকে তুলে দেওয়া, এটা যথার্থ হয়েছে। বৃহত্তর যদি আমরা চিন্তা করি বা সুদূর প্রসারী, এটার ফল হবে ইতিবাচক। সমর্থনের ক্ষেত্রে ব্যক্তি জনপ্রিয়তার উপর জোর দিচ্ছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলছেন নির্বাচনের আগে তৃণমূলকে শক্তিশালী করতে চলবে কমিটি পুনর্গঠন প্রক্রিয়াও। নির্বাচনে অবশ্যই ব্যক্তির ব্যক্তিগত জনপ্রিয়তা, সে লোকটি কেমন, সেটাই সবচেয়ে বেশি কাজ করবে। আমাদের প্রার্থী যথাসময়ে সেটি ঘোষণা করা হবে। যখনই যেটা দলীয় হাইকমান্ডের কাছে প্রতিভাত হবে যে এইখানে এই জায়গাটি দুর্বল আছে, তো সেটাকে বাতিল করে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি করে সেখানে কাউন্সিল সম্মেলনের ব্যবস্থা করে সংগঠনকে শক্তিশালী করা হয়। ফ্যামিলি কার্ড, খাল খননের মতো নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হয় স্থানীয় সরকার নির্বাচনেও জনগণ বিএনপি নেতাদের বেছে নেবে বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আমাদের যে কমিটমেন্ট, সেসব কমিটমেন্ট আমরা পূরণ করছি। আশা করি জনগণ আমাদের এই সব কমিটমেন্ট পূরণ করার মাধ্যমে তারা আমাদের প্রতি স্বস্তি পাবে এবং তারা আমাদের আগেও সমর্থন করছে, আবারও সমর্থন করবে। রাজনৈতিক নির্বাচনে যারা সমাজে যারা সবচেয়ে সুপ্রতিষ্ঠিত তারাই নির্বাচিত হয়, তাই হবে। চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশ জুড়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা সরকারের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংসদের শেষ চেয়ার থেকে একেবারে আইনসভার শীর্ষ পদে সময় লেগেছে 40 বছর। বলছি প্রবীণ রাজনীতিবিদ মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের কথা। শহীদ জিয়া থেকে বেগম জিয়া হয়ে তার পথ চলা 3 প্রজন্মের সঙ্গে দেশের রাজনীতির বিভিন্ন বাঁকে উত্থান পতনের সাক্ষী এই নেতা মনে করেন বিএনপির নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সাম্যের, উন্নয়নের আর সহনশীলতার। ঈদের ছুটির আগে তিনি দীর্ঘ সাক্ষাৎকারে কথা বলেছেন সহকর্মী আহমেদ সালেহিনের সঙ্গে। আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তন থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের জনগণের কাছে চিরভাস্বর হয়ে আছেন গণমানুষের নেত্রী হয়ে। স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর তার গড়া দল বিএনপির হাল ধরেছিলেন মহিষী এই নারী। রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বিএনপিকে করেছেন সুসংগঠিত। তারই ধারাবাহিকতায় দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী আদর্শকে ধারণকারী প্রথিতযশা রাজনীতিকদের ভিড়িয়েছিলেন দলে। তাদেরই একজন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ, যিনি বর্তমান জাতীয় সংসদের স্পিকারের আসনে 91 নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হলেও বেগম জিয়ার অনুরোধ ফেলতে পারেননি এই নেতা। যোগ দিয়েছিলেন বিএনপিতে। এর পরের যাত্রায় শুধুই এগিয়ে চলা রাজনীতির বিভিন্ন বাঁকে। প্রথম দিন একেবারে সর্বশেষ সারিতে বসেছিলাম, সেখান থেকে স্পিকার চেয়ার পর্যন্ত এই 50 গজ পথ পেরুতে 40 বছর সময় লেগেছে। বেগম জিয়ার সাথে আমার প্রথম সাক্ষাতের স্মৃতি আজও স্মৃতিপটে অমলিন। 1968 সালের নভেম্বর মাসে
আমি পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করি। ক্যাপ্টেন জিয়াউদ্দিন কাকুলের এক বাসায় নিয়ে গেলেন, মেজর জিয়াউর রহমানের বাড়ি। তিনি দরজা খুলে আমাকে স্বাগতম জানালেন। সেই সময় একটি নাস্তার ট্রলি ঠেলে গৃহবধূ বেগম খালেদা জিয়া সেই ড্রয়িং রুমে প্রবেশ করলেন। প্রথম দর্শনে তাকে দেখে বিমোহিত হয়ে গিয়েছিলাম। তার ব্যক্তিত্ব, রুচিবোধ সব কিছুই আমাকে অত্যন্ত আকর্ষণ করেছে। আমি 91-তে নির্বাচিত হয়ে ঢাকা আসার সাথে সাথেই প্রথম দিনই বিকালবেলায় এবিএস সাবদার আমাকে এসে বলেন যে বেগম খালেদা জিয়া আপনার সাথে কথা বলতে চান। তা আমি তার সাথে গেলাম বিকেলের দিকে তার বাসায়। প্রথম দিনই তিনি আমাকে আহ্বান জানালেন বিএনপিতে যোগদান করার জন্যে। আমি বললাম, ম্যাডাম সবেমাত্র এসেছি, স্বতন্ত্র প্রার্থী, আমি একটি হাওয়া বুঝে নেই। পরে আরও একদিন তিনি আমাকে অনুরোধ করেছিলেন, তো সেদিনে আমি বলেছি ঠিক আছে। 60-এর দশক থেকে জিয়া পরিবারের সঙ্গে সম্পর্ক ছিল হাফিজ উদ্দিনের। যুদ্ধের মাঠ থেকে রাজনীতির ময়দানে তিনি কাজ করেছেন 3 প্রজন্মের সঙ্গে। অতীত অভিজ্ঞতায় তাই সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্নে আজও বিভোর এই জ্যেষ্ঠ নেতা। 3 জনের স্টাইল 3 রকম। জিয়াউর রহমান ফৌজি জেনারেল ছিলেন, যুদ্ধ পরিচালনা করেছেন। সততা, দেশপ্রেম এবং কোনো ধরনের স্বজনপ্রীতি তাকে স্পর্শ করতে পারেনি, এগুলো হলো তার জন্য প্লাস পয়েন্ট। বেগম জিয়া হলেন জনগণের নেত্রী। তার যে অতুলনীয় জনপ্রিয়তা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে 5টি আসনে দাঁড়িয়ে প্রত্যেকবার প্রত্যেকটি আসনে বিজয়ী হওয়া, এই জনপ্রিয়তা অন্য কোনো রাজনীতিকের ভাগ্যে তিনি যোগেন নেই। অপরদিকে তারেক রহমান হলেন সদ্যমাত্র রাজনীতিতে প্রবেশ করেছেন। এখন পর্যন্ত তার শুরুটা ভালো হয়েছে। এখন আরও অনেক কর্মকাণ্ডের মাধ্যমে, বিশেষ করে দুর্নীতি দূর করে এবং এই দলের বিশাল কর্মী বাহিনীকে নিয়ন্ত্রণে রেখে তাকে কিছু উদাহরণ সৃষ্টি করতে হবে। শহীদ জিয়া আর খালেদা জিয়ার নেতৃত্বে এতটা আশেপাশে তারা দলের মূল নেতাকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। এখন বাংলাদেশের ভবিষ্যৎ বহুলাংশে নির্ভর করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার উপরে। অর্থনৈতিক উন্নয়নে যদি বিএনপি ভালো ভূমিকা রাখতে পারে, তাহলে দেশের জনগণের জন্য সুসময় অপেক্ষা করে আছে। দেশের রাজনীতি, গণতন্ত্র, সংসদ, সর্বোপরি আগামীর বাংলাদেশ নিয়েও বেশ আশাবাদী আইনসভার নেতৃত্বে থাকা হাফিজ উদ্দিন আহমদ। বিএনপি নেতা তারেক রহমানকে বলিষ্ঠ হাতে দল পরিচালনা করতে হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বলে আমরা আশা করি। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম যেটা, সেই স্বাধীনতা সংগ্রাম কিন্তু আপনার আওয়ামী লীগের ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আফটার 71 যুদ্ধের পরে আওয়ামী লীগের ভূমিকা ছিল পুরো অ্যান্টি পিপল। আমরা 91-তে গণতন্ত্রে ফিরলাম, কিন্তু আমরা বারবার হোঁচট খাচ্ছিলাম কেন? বাংলাদেশের মানুষ লিবারেল পলিটিক্সে বিশ্বাস করে, একটা উদারপন্থী রাজনীতি বিশ্বাস করে। পলিটিক্যাল লিডারদের আসলে আপনার রিটায়ারের একটা বিষয় থাকা উচিত। শৈলকুপা উপজেলার মৌবন এলাকায় চলছে মাদক বিরোধী মিনি ম্যারাথন। এ বিষয়ে আরও খবর জানাতে চলে যাচ্ছি সহকর্মী লোটাস রহমান সোহাগের কাছে। সোহাগ, চারিদিকে সকালের শান্ত স্নিগ্ধ পরিবেশ, চারিদিকে গ্রামীণ আবহ। আর এই আবহাওয়াই আজকে ঝিনাইদহের শৈলকুপার মৌবন এলাকায় শুরু হতে যাচ্ছে কিছুক্ষণ পরে মাদক বিরোধী মিনি ম্যারাথন। শৈলকুপা উপজেলার যে মৌবন মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে এই ম্যারাথন শুরু হচ্ছে। এই ম্যারাথনটা প্রায় 6.5 কিলোমিটার পথ, 200 দৌড়বিদ কিন্তু এই ম্যারাথনে অংশ নেবেন। আসলে আয়োজকরা বলছেন যে মাদক নয়, দৌড় হোক নেশা, সুস্থ জীবনই আমাদের প্রত্যাশা। এই স্লোগানে তারা যে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং সুস্থ যুব সমাজ, সুস্থ সমাজ গঠনে তারা এই আয়োজন করেছে। এবং এই আয়োজনের 200 দৌড়বিদ আছে, তারা কিন্তু এই এলাকারই কিন্তু দৌড়বিদ এবং এই শৈলকুপা উপজেলারই কিন্তু মানুষ। এবং এখানে কিন্তু সকাল থেকে দেখেছি নানা শ্রেণী পেশার মানুষ, শিশু থেকে শুরু করে বয়সী মানুষ পর্যন্ত এই দৌড়ে কিন্তু অংশ নিচ্ছেন। তারা বলছেন যে শুধু আইন প্রয়োগ নয়, যুব সমাজকে সচেতন, তাদের সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হলে আসলে এই ধরনের আয়োজন করা উচিত। আমরা আসলে এখানে কথা বলতে চাই এখানকার একজন, আসলে আপনারা কেন আপনাদের এই আয়োজন করছেন যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা এই আয়োজনটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যুব ধীরে ধীরে মাদকাসক্তি হয়ে ধ্বংসের পথে এগিয়ে চলেছে। তো আমরা এই বার্তাটাই পৌঁছে দিতে চাই
যে এই খেলাধুলার মাধ্যমে, ক্রীড়ার মাধ্যমে, সুস্থ বিনোদনের মাধ্যমে যাতে আমাদের যুব সমাজকে আমরা মাদকমুক্ত রাখতে পারি এবং একটা সুস্থ জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করতে পারি। এবং আমাদের এই উদ্যোগ যেহেতু টিভিতে সম্প্রচারিত হচ্ছে, আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা দেখছে সেখানকার ছেলেমেয়েরাও এটা দেখে উদ্বুদ্ধ হবে এবং তারা এইসব খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠনে এগিয়ে আসবে, এই প্রত্যাশায় আমরা আসলে যেমনটা শুনছিলেন, মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং সুস্থ সমাজ গঠনে আসলে খেলাধুলার কোনো বিকল্প নেই, যেটা আয়োজকরা বলছেন। এবং এই ধরনের আয়োজন যদি আসলে সমাজের, জেলার বা দেশের সর্বস্থানে করা হয়, তাহলে এই মোবাইল আসক্তি এবং মাদকের যে ভয়াবহতা, এ থেকে আসলে মুক্ত পাওয়া সম্ভব বলে আয়োজকরা বলছেন। তারা বলছেন এই যে আয়োজন, সেখানে যে 200 দৌড়বিদ অংশ নিয়েছেন, এখানে আসলে সব শ্রেণী পেশার মানুষ এই দৌড়ে অংশ নিচ্ছেন। এখানে শিশু থেকে শুরু করে যে যুবক এবং সব শ্রেণী পেশার মানুষ এখানে অংশ নিচ্ছেন। এবং এখান থেকে শুরু হবে, আমরা যেটা আয়োজকদের সাথে কথা বলেছি, এখান থেকে শুরু হয়ে প্রায় 6.5 কিলোমিটার এই দৌড়ে কিন্তু এখানকার যারা যুব আছেন বা অংশগ্রহণকারীরা আছেন তারা অংশ নিচ্ছেন। আসলে সমাজে যে মাদকের ভয়াবহতা এবং যে মোবাইল আসক্তি রয়েছে, সেই মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে যে আজকের এই আয়োজনকে আসলে সমাজের এখানের স্থানীয় যারা আছে তারাও বলছেন যে আসলে এই আয়োজনের আসলে উপকারিতা রয়েছে। এবং এই ধরনের আয়োজন যদি নিয়মিত করা হয়, আসলে খেলাধুলা ছাড়াও এই যে ধরনের আয়োজন, এটা করলে আসলে যুব সমাজের যে তারা হচ্ছে সুস্থ, তাদের সুস্থ দেহ গড়বে, সুস্থ সমাজ গড়বে। তা আয়োজক যারা আছেন তারা, আমরা বলেছি, তারা 2 দিন আগে থেকে আসলে এই প্রস্তুতিটা নিয়েছিলেন এবং এখানে রেজিস্ট্রেশন করেছে তার প্রায় 200-র বেশি যারা দৌড়বিদ, তারা রেজিস্ট্রেশন করছে। তা আমরা আসলে বলতে চাচ্ছি, সমাজের এই যে আয়োজক যারা বলছে মাদকের যদি যে সমাজে মাদক শুধুমাত্র আসলে একটি ব্যক্তিকেই ধ্বংস করে না, একটা পরিবারকেও ধ্বংস করে, সে থেকে আসলে তারা চাচ্ছে যে আসলে এই সমাজটা, এই গ্রামীণ জনপদটা আসলে একটু সুস্থ ধারায় ফিরে আসতে, মাদকের বিরুদ্ধে সরে আসতে। এবং শুধুমাত্র এই আয়োজনটা, এই যে শৈশবের আড্ডা এবং মৌবন যুব সম্প্রদায়, এই যুব সম্প্রদায় সংগঠনটা কিন্তু আসলে এর আগেও আমরা দেখেছি, এটা তাদের দ্বিতীয় সিজন। তারা ফুটবলের আয়োজন করেছে, আগেও আমরা গত বছরও দেখেছি আসলে এই মিনি ম্যারাথনের আয়োজন করছে। আসলে আগামীতে এই ধরনের আয়োজন তারা অব্যাহত রাখবে, এমনটাই আশা করছেন এই এলাকার মানুষ, এই এলাকার সচেতন মহল। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের শৈলকুপার মৌবন এলাকা থেকে যে মিনি ম্যারাথন, তার সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহ থেকে। এবার কোরবানির চামড়া কেনা বেচা এবং সংরক্ষণে কোথাও কোনো অনিয়ম হচ্ছে না বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। যদিও অনেক মৌসুমি ব্যবসায়ী কেনার দাম না পাওয়ায় অভিযোগ করেছেন, ট্যানারি এবং আড়ত মালিকদের যুক্তি, যারা না বুঝে চামড়া কিনেছেন তারাই লোকসান করেছেন। কোরবানির শুরুর পরপরই রাজধানীর বিভিন্ন মহল্লা থেকে চামড়া আসতে শুরু করে সায়েন্স ল্যাব মোড়ে। কেনা দাম না পাওয়ায় লোকসানের অভিযোগ করেন অনেক ফড়িয়া, মাদ্রাসার প্রতিনিধি ও মৌসুমী ব্যবসায়ী। 700-800, কোনোটা 1000-ও ক্রস করছে। আবার আপনার ছোট যেগুলো আছে, মধ্যেরগুলো 400-300। কেমিক্যালের দাম বাড়ার কারণে এই এফেক্টটা চামড়া উপরে গিয়ে পড়তেছে। একই চিত্র দেখা গেছে পুরান ঢাকার লালবাগের পোস্তাতেও। লবণের দাম সহ সংরক্ষণ খরচ বেড়ে যাওয়ায় তুলনামূলক কম দামে কিনতে বাধ্য হচ্ছেন বলে জানান আড়ত মালিকরা। গভর্নমেন্ট যেটা দিয়েছে, লবণযুক্ত চামড়ার রেটটা দিয়েছে। আপনার একটা চামড়া লবণে প্রতি পিস চামড়া 300-400 টাকা খরচ আছে। ওইটা আপনি ক্যালকুলেট করেন, দেখেন ওই দামের চেয়ে বেশি দামে আমরা চামড়া কিনতেছি। বেচতে গেলে তো দাম পাওয়া যায় না। এখন বর্তমান কথা হলো চায়নার সাথে কন্ট্যাক্ট, তো দাম আমরা ন্যায্য মূল্যটা পাইতে। দুপুরের পর থেকে ট্রাকে ট্রাকে চামড়া আসতে শুরু করে সাভারের হেমায়তপুর চামড়ার আড়তে। দাম পাওয়া নিয়ে শঙ্কার কথা জানান বিক্রেতারা। সরকার রেট দেয় একটা, কিন্তু আমরা তো ওই দামে বিক্রি করতে পারি না। দামটা কম হওয়াতে অনেকে চামড়া নষ্ট করে ফেলে। এদিকে আমিনবাজারে কোরবানির পশুর চামড়া কেনাবেচা পরিদর্শন করে বাণিজ্য মন্ত্রী জানান, এবার চামড়া সংরক্ষণ নিয়ে কোনো জটিলতা তৈরি হয়নি। যিনি কুরবানি দেন আর ট্যানারি পর্যন্ত মাঝখানে বেশ কয়েকটি ধাপ আছে, পর্যায় আছে। তো এই প্রত্যেকটি ধাপের সাথে লিঙ্ক করে, মানে পারস্পরিক একটা সম্পর্কিত করে আমরা চেষ্টা করেছি, এখনও করে যাচ্ছি যতটুকু সম্ভব চামড়া সংরক্ষণ এবং ট্যানারি পর্যন্ত পৌঁছানোর। আজকে তো কুরবানির ঈদের মাত্র বিকালবেলা, সন্ধ্যাবেলা মাগরিবের আজান পড়ছে। তো আমাদের এই চেষ্টা চলমান। ইনশাল্লাহ অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবারকার আমরা বেশি সংখ্যক চামড়া সংরক্ষণ করতে পারব। আর ভবিষ্যতে এটিকে একটি স্থায়ী অবকাঠামোতে রূপ দেওয়ার জন্য আমরা এটি নিয়ে পরিকল্পনা করছি।
ট্যানারি মালিকরা জানান, এবার ঈদে কাঁচা চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা 1 কোটি পিস। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সনদের ফাঁদে আটকে আছে বাংলাদেশের 10 থেকে 12 বিলিয়ন ডলারের চামড়া রফতানির বাজার। 10 বছর আগের সমপরিমাণ চামড়া রফতানি করেও পিছিয়ে পড়ছে বাজার মূল্যে। সংশ্লিষ্টরা বলছেন, দেশে বিদেশে সঠিক মূল্য পেলে দ্বিতীয় সর্বোচ্চ মূল্য সংযোজন খাতটির 90% রফতানি আয়যুক্ত হবে বাংলাদেশের ঘরেই। সেলিয়া সুলতানার রিপোর্ট। 10 বছর আগেও $1.50 থেকে 70 সেন্টে বিক্রি হতো প্রতি স্কোয়ার ফিট চামড়া। এখন প্রতি স্কোয়ার ফিট সনদবিহীন হিসেবে দর নেমে এসেছে 50 থেকে 70 সেন্টে। অথচ পোল্যান্ডের ট্যানারি এলসি কোম্পানি LWG সার্টিফাইড হওয়ার পর ভারত, ভিয়েতনাম ও চীনের 246টি প্রতিষ্ঠানের চামড়ার দাম বেড়েছে 40%, যেখানে দেশগুলো সর্বনিম্ন $1.80 থেকে $2.50 গুনছে। ফলে বৈশ্বিক $420 বিলিয়ন এই বাজারে 3.5% কাঁচা চামড়া সরবরাহ করা বাংলাদেশের আর্থিক অংশীদারিত্ব মাত্র 0.7%। ট্যানারি মালিকরা বলছেন, সক্ষমতা রয়েছে, তবে সনদ নেই। ফলে প্রিমিয়াম মূল্য থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। 10 বছর আগের সমপরিমাণ রপ্তানি করেও আন্তর্জাতিক বাজার মূল্যে পিছিয়ে যাচ্ছে। মার্কেট ছিল সাউথ কোরিয়া, রিপ্রসেস হয়ে আমেরিকা চলে যেত। আমরা কিন্তু এই মার্কেটটা হারাইলাম। এই মার্কেটে আমাদের যে প্রাইস সেটা ছিল $1.60, 70, 80 সেন্ট অল ইন অ্যাভারেজ, কারণ তারা খুব ভালো কোয়ালিটির মাল নিত। 20 থেকে 25টি ট্যানারি যদি আমাদের LWG সার্টিফাইড হইতে পারে, তাহলে এই মার্কেটটা আমাদের জন্য রিওপেন হবে। গবেষণার হিসেবে CETP অর্থাৎ আন্তর্জাতিক মানের বর্জ্য শোধনাগারে আটকে আছে প্রায় 10 থেকে 12 বিলিয়ন ডলারের এই রপ্তানি সম্ভাবনা। অথচ আন্তর্জাতিক সার্টিফাইডে খরচ হবে এককালীন। আমাদের সাভারের যে ইন্ডাস্ট্রিয়াল এসেট, ওইটাও ETPর কারণে আটকে আছে। তো এটা করতে পারলে আমি মনে করি যে একটা বাংলাদেশের জন্য বিশাল বাজার এটা উন্মুক্ত হয়ে যাবে, এবং সেখান থেকে আমরা লং টার্মে 10 থেকে 12 বিলিয়ন ডলারের মতো প্রতি বছর এই চামড়া খাত থেকে আয় করতে পারবো। এখানে 1000 কোটি টাকার বিনিয়োগ লাগবে, কিন্তু এর ফলাফল হচ্ছে যে একবার এটা হয়ে গেলে তখন আমাদের শুধুমাত্র কিন্তু ওই অপারেশন মেইনটেনেন্স এটা খরচ করতে হবে। এটা লম্বা সময় ধরে আমাদের রিটার্ন দেবে। অর্থনীতিবিদদের মতে সবচেয়ে মূল্য সংযোজিত এই রপ্তানিমুখী পণ্যে রপ্তানির মূল্য না পাওয়াও এই খাতে খেলাপির হার বাড়ার অন্যতম কারণ। ফলে কর্মসংস্থান ও বহুমুখী রপ্তানির স্বার্থে চামড়া খাতকে বিশ্ববাজারে এগিয়ে রাখা ও বাজার প্রসারে নীতি প্রতিবন্ধকতা দূর করার দায়িত্ব সরকারের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। নরসিংদীর চরাঞ্চলে শুরু হয়েছে মেঘনার তীব্র ভাঙন। কয়েক বছরে নদী গর্ভে বিলীন শত শত বিঘা ফসলি জমি, কবলিত এলাকায় বাঁধ নির্মাণের প্রভাব মন্ত্রণালয়ে। মাংস টোকাই এখন রাজধানীতে খণ্ডকালীন নতুন পেশা। এক টুকরো মাংসের আশায় ধনীদের বাড়ি বাড়ি ঘুরছেন সুবিধা বঞ্চিত এক শ্রেণীর মানুষ। একবেলা মাংস খেতে তারা সারা বছর অপেক্ষা করেন কোরবানির ঈদের সময়টা। সারাদিন ঘুরে কারো মুখে হাসি ফুটলেও অনেকের চোখে কান্নার জল। তবে অনেক বিত্তবানই হাসি মুখে তাদের হাতে তুলে দিচ্ছেন কোরবানির মাংস। নাজবুস সালেহের রিপোর্ট। ধানমন্ডির এক রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন সেলিনা বেগম। ঈদের দিন একটু মাংসের আশায় সকাল থেকেই ঘুরছেন বাড়ি বাড়ি। বিকেল গড়িয়ে গেলেও পাননি এক টুকরাও। বুকের চাপা কষ্ট যেন কান্না হয়ে ঝরছে তার। 1.5 ঘন্টা ঘুরছি, এক টুকরাও পাইনি। কান্দে দুঃখে, গরিব মানুষ আহি, বড় লোকের দুয়ারে এরা তো দেয় না, এ দুঃখে কান্দে। মাংস সেই গত বছর কোরবানির ঈদে খেয়েছেন সেলিনা। পুরো বছর জুড়েই অপেক্ষায় ছিলেন এই একটি দিনের। কোরবানি আইলে মনে চাইলে 2 টুকরো পাইলে খাই, নাহলে তো আমরা কিনতে পারি না এত দাম দিয়ে। কোরবানির ঈদের সময়টাই সেলিনার মতো হাজারো মানুষ রাজধানী জুড়ে, যাদের দীর্ঘ লাইন বড় বড় অট্টালিকার সামনে। তাদের আকুতি অনেক সময় পৌঁছায় না তালা লাগানো গেট পেরিয়ে ফ্ল্যাটের অন্দরমহলে। পাই নাই, সকাল 9টা বাজে আইছি। আমি 4-5 বাড়িতে গেছি, ওই 1 কেজির মতন হইল। এখানে পাইছে 1 টুকরা দিছে, এই যে 1 টুকরা দিছে। পাড়া মহল্লা ঘুরে কেউ পেয়েছেন আধা কেজি, কেউ বা 1 কেজি। তাতেই মহা খুশি তারা। এই এক টুকরো মাংসই যেন তাদের ঈদ। 1 বছর আগে খাইছি, আর খাইনি। 4 বারই পাইছি, 1 কেজি মতো নেব। গরুর মাংস 1 বছর ধরে খাই না, গরুর দাম হওয়াতে আমরা গরিব মানুষ কিভাবে খাবো। এই বছর নিয়ার টোকে খুঁজা নেয়া বাসাত লিয়া লান্দাবারে করব, খাবো। যারা সানন্দে কোরবানির মাংস তুলে দিচ্ছেন অসহায়ের হাতে, তারা বলছেন গরিবের হাসি ফোটাতে পেরে খুশি তারাও। গরিব মানুষদের হক আদায় করে তাদের মুখে যে হাসির জন্য আমরা কুরবানিগুলো দিই।
কোরবানি ত্যাগ, পুরাটাই ত্যাগ। আমরা কোরবানি দিছি গরিব মানুষের লেগে। বাংলাদেশের মৌসুমী এই মাংস টোকাইদের নাম এরই মধ্যে উঠে গেছে উইকিপিডিয়ায়, যেখানে তাদের বলা হয়েছে খণ্ডকালীন পেশা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। উৎসবের ঈদে বাড়তি আনন্দ যোগ করেছে বিনোদন কেন্দ্র এবং চিড়িয়াখানা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া মহেশ ডোনাল্ড ট্রাম্পকে চিড়িয়াখানায় রাখার কারণে সেখানে ভিড় বেড়েছে কৌতূহলী মানুষের। নাগরিক কোলাহলে খানিকটা শান্তির খোঁজে অনেকে পরিবার পরিজন নিয়ে ছুটে যান রাজধানীর হাতের ঝিলেও। শিশুদের ঈদ আনন্দ যেন ভর করেছে বিভিন্ন বিনোদন স্পটে। দুপুরের পর থেকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ভিড় বাড়ে দর্শনার্থীদের। সবার নজর যেন ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্পে। চিড়িয়াখানার নতুন এই অতিথিকে দেখতে ভিড় বাড়ছে গয়ালের পাশের ঘরে। ভালোই লাগছে, ডোনাল্ড ট্রাম্পকে একদম কাছ থেকে সামনাসামনিভাবে দেখছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের নির্দেশে এটা চিড়িয়াখানা রাখার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ অনেক সুন্দর। কোরবানির ব্যস্ততার কারণে ঈদের প্রথম দিন ভিড় কিছুটা কম থাকলেও শিশুদের আনন্দে ছিল না কোনো কমতি। টাইগার, লায়ন আর কি দেখেছো? ঈদের এই ছুটির দিনগুলোতে চেনা ঢাকার ব্যস্ততা কিছুটা কম থাকলেও উৎসবের আমেজ লক্ষ্য করা যায় ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে। সকালে নামাজ, দুপুরের মধ্যে পশু কুরবানি শেষ। ফাঁকা সড়কে যেন উৎসবের নগরী এখন ঢাকা। পরন্ত বিকেলে শান্ত জলরাশি ছোঁয়া পেতে অনেকেই ছুটে যান রাজধানীর ফুসফুস খ্যাত হাতের ঝিলে। কাজবাজ করে এখন বেরোইছি, প্রকৃতি দেখছি আর কি। বাড়িতে যাইনি, এই জন্য মোটামুটি ভালো কাটছে। ঈদে এবার নিরাপত্তা ইস্যুটা মোটামুটি ভালোই লাগছে। কেউ পরিবার নিয়ে ঘুরছেন, কেউ আবার বন্ধুদের সাথে তুলছেন ছবি, আবার কেউ ওয়াটার বাসে ঘুরছেন পুরো লেক। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়। ঈদ আনন্দ করে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর। বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই যুবক। চট্টগ্রামে বাস লেগুনার সংঘর্ষে সড়কে ঝরল তাজা 3টি প্রাণ। এ ঘটনায় আহত আরও অন্তত 10 জন। এছাড়া গোপালগঞ্জে পিকআপ ও প্রাইভেট কারের সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। দুমড়ে মুচড়ে যাওয়া পরিবহনটি বলে দিচ্ছে দুর্ঘটনার ভয়াবহতা। বাস লেগুনার সংঘর্ষে সড়কে ঝরল তাজা 3টি প্রাণ। ইগল পরিবহনের একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে চট্টগ্রামের পটিয়ার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় লেগুনাটি। উদ্ধার করে আহতদের নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসক প্রথমে 2 জন, পরে আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহত 10 জনকে দেয়া হচ্ছে চিকিৎসা। ঈদ আনন্দ উপভোগ করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর। পুলিশ জানায় একদল বন্ধু মোটরসাইকেলে করে বগুড়ার ধুনটির দিকে যাচ্ছিল। শেরপুরে পৌঁছালে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান আবু রায়হান ও তামিম নামে 2 জন। বাকি 4 জন শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি রয়েছেন। এদিকে গোপালগঞ্জে যাত্রীবাহী পিকআপ ভ্যানের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে 20 জন আহত হন। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি এলাকার গণেশ পাগলের বাৎসরিক মেলায় গিয়েছিলেন খুলনার ডুমুরিয়ার পুণ্যার্থীরা। পিকআপ ভ্যানে ফেরার পথে গোপালগঞ্জের উলপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। ওমর ফারুক, সময় সংবাদ। পবিত্র ঈদুল আজহায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে। কারা কর্তৃপক্ষ জানায় ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে এবং বন্দীদের মধ্যে উৎসবের অনুভূতি জাগ্রত রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্ধারিত মেনু অনুযায়ী স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার প্রস্তুত করে বন্দীদের মাঝে পরিবেশন করা হয়। এ সময় কারাগারের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন। নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলে মেঘনার ভাঙন শুরু হয়েছে। বছর জুড়ে ধীর গতিতে ভাঙন থাকলেও সম্প্রতি তা তীব্র হয়েছে। গেল কয়েক বছরে নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বিঘা ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড বলছে, সরেজমিনে পরিদর্শন করে কবলিত এলাকায় বাঁধ নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশিকুর রহমান পিয়ালে পাঠানো তথ্য ও মোহাম্মদ ইমরান হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
ভাঙছে নদীর তীর, বিলীন হচ্ছে ফসলি জমি। বর্ষা মৌসুমের আগেই নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চলে মেঘনার ভাঙন শুরু হয়েছে। বেশি ভাঙছে নজরপুর ইউনিয়নের আলিপুর ও বাহেরচর গ্রাম। স্থানীয়রা বলছেন, বছর জুড়ে ধীরগতিতে ভাঙন থাকলেও সম্প্রতি তীব্র হয়েছে। গেল কয়েক বছরে নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বিঘা ফসলি জমি। ভাঙন রোধে এলাকাবাসী বিভিন্ন সময়ে নানা কর্মসূচি পালন করলেও প্রতিকার মিলছে না। নদী আমাদের জমি জমা যা আছে সব জমি জমা নিয়ে গেছে। যে মিলে বাংলা ধরছে নজরপুর ইউনিয়নে মনে করে না বাংলা শুরু করবে। একটা সিডের মধ্যে 2000 বিঘা জমি সম্পত্তি আছে, এখন সব মিলে মনে হয় 500 বিঘা সম্পত্তি হয় কিনা সন্দেহ। মাথা পর্যন্ত একটা বান্ধে এখন মানুষ এই দেশে থাকতে পারবো না, থাকার কোনো অবস্থা নেই। পানি উন্নয়ন বোর্ড বলছে, সরেজমিন পরিদর্শন করে ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। কাজগুলো করতে তো আমাদের বেশ কিছু প্রসিডিউরাল ইস্যু থাকে, আমরা ব্যবস্থা নিচ্ছি। ধীরে ধীরে প্রক্রিয়াগতভাবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিব। সামগ্রিক চিত্র উপস্থাপন করে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে যেটি তাদের দিয়ে সেখানে আমরা একটু পাঠিয়েছি এবং আশা করছি এই বিষয়ে আমরা একটু আসল সমাধান বের করতে পারব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, নরসিংদীর চরাঞ্চলে নদী ভাঙন রোধে প্রয়োজন মাত্র 2.5 কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ। সময় সংবাদ, নরসিংদী। আলফাডাঙ্গা উপজেলায় 9.5 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। ঈদের আগে প্রকল্পের কাজ প্রায় শেষ হওয়ায় তীরবর্তী হাজারো পরিবার এখন স্বস্তিতে। বাঁধকে দৃষ্টিনন্দন করতে পাড়ে বসানো হয়েছে স্থায়ী বেঞ্চ ও ছাতা। শিকদার সজলে পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নদীর তীরে স্থায়ী বেড়িবাঁধ রোধ করা হয়েছে ভাঙন। ফরিদপুরের মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলায় মধুমতির ভাঙনের চিত্র এখন অতীত। ভাঙন কবলিত এলাকায় নির্মাণ করা হয়েছে স্থায়ী বাঁধ। এর ফলে রক্ষা পেয়েছে হাজারো পরিবার। ঈদের আগে প্রকল্পের কাজ প্রায় শেষ হওয়ায় তীরবর্তী হাজারো পরিবার এখন স্বস্তিতে। এই বাঁধটা করার ফলে আসলে স্মৃতি সৌধটা জাদুঘরটা রক্ষা পাইছে। এলাকাবাসীও এখান থেকে নদীর ভাঙন থেকে উপকৃত হয়েছে। ভাঙন বলে আর ভয় নাই আমাদের, এই বান্দাইতে ভাঙন বলে আর ভয় নেই, এরকম বান্দা তো হয় নাই কোনোদিন। এখন আমাদের আর বাড়িঘর ভাঙার কোনো ভয় নাই, ছেলে মেয়ে নিয়ে আমরা সুখ শান্তিতে বসবাস করতে পারবো। সরকার পদক্ষেপ নিয়ে এই নদী ভাঙন প্রতিরোধ করছে, এর জন্য এই এলাকার লোক অনেক আনন্দিত এবং গর্বিত। জনগণের মাঝে একটা স্বস্তি ফিরে আসছে যে না, তাদের ভিটে বাড়ি আর নদী গর্ভে যাবে না। বাঁধকে দৃষ্টিনন্দন করতে পাড়ে বসানো হয়েছে স্থায়ী বেঞ্চ ও ছাতা। প্রতিদিনই সেখানে আসছেন দর্শনার্থীরা। 2023 সালের 1 জুলাই থেকে শুরু হওয়া এ কাজ 2027 সালের 30 জুন শেষ হওয়ার কথা রয়েছে। খেয়াল করেন যে আমাদের প্রকল্পের নামের সাথে কিন্তু মুন্সি আব্দুর রব যে স্মৃতি জাদুঘর এই শব্দটি জড়িত আছে এবং প্রকল্পের উদ্দেশ্য ছিল হচ্ছে এই জাদুঘরকে রক্ষা করা। আমাদের টার্গেট হচ্ছে এই বছরে আমাদের 30টা প্যাকেজের কাজ আমরা শেষ করে ফেলবো এবং রিমেনিং যে প্যাকেজগুলো থাকবে সেইগুলোকে আগামী অর্থ বছরে আমরা সম্পন্ন করব। 487 কোটি টাকা ব্যয়ে মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার 8টি পয়েন্টে 9.5 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, ফরিদপুর। সময় আরও থাকছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোনের আঘাতে 2 শিশুসহ 4 বাংলাদেশি গুরুতর আহত। বাজার করে ফেরার পথে হামলার শিকার একজনের পা বিচ্ছিন্ন। 1975 সালে প্রতিষ্ঠিত মাদারীপুর পৌরসভায় নেই কোনো ডাম্পিং স্টেশন। মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে বাতাসের সঙ্গে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে রোগবালাই। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে আশেপাশের এলাকা। তবে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। সঞ্জয় কর্মকার অভিজিত রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুর শহরের বাসাবাড়ির ময়লা আবর্জনা ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে সদর উপজেলার মহিষেরচর এলাকায়, পরে ফেলা হচ্ছে মাদারীপুর শরীয়তপুর মহাসড়কের পাশে। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। নাকমুখ চেপে ধরে পথচারী ও যাত্রীদের করতে হচ্ছে যাতায়াত। বাতাসের সঙ্গে ময়লা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, ছড়িয়ে পড়ছে আশপাশে। আধা মাইল দূর থেকে এখানে নাক চেপে আসতে হয়। দীর্ঘদিন ধরে ময়লা ফেলা, ঘরে থাকতে পারতেছি না, অনেক দুর্গন্ধ। 150 বছরের পুরনো এই পৌরসভায় নেই কোনো আধুনিক ডাম্পিং স্টেশন। দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে ময়লা ফেলা হলেও অপসারণে নেই কোনো উদ্যোগ।
ফলে টানা বৃষ্টিতে বর্জ্য থেকে বের হওয়া পানি ছড়িয়ে পড়ছে ফসলি জমি ও পুকুরে। এতে বাড়ছে রোগবালাই, নষ্ট হচ্ছে পরিবেশ। ক্ষুব্ধ যাত্রী চালক, পথচারী ও এলাকাবাসী। এখানে আসলে গাড়ির গতি বাড়াই দেওয়া লাগে এবং এই কারণে দুর্ঘটনার ঘটার সম্ভাবনা আর কি বেশি থাকে। একটু কিনারে হালাইছে এই পর্যন্ত তবে আসার কথা শোনালেন পৌর প্রশাসক। বললেন এলাকাবাসীর ভোগান্তি কমাতে নেয়া প্রকল্প অনুমোদন হয়েছে, অর্থ আসলে শুরু হবে কার্যক্রম। বর্জ্য নিয়ে আমাদের একটা আলাদা প্রকল্প অলরেডি হচ্ছে অনুমোদন হয়ে আছে, একনিক অনুমোদন হয়েছে। এটা বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এটা চাইনিজ অর্থায়নে হবে। এখানে শুধু মাদারীপুর পৌরসভা নয়, এটা ক্লাস্টার আকারে আরো অনেক কয়টা পৌরসভা আছে। মাদারীপুর পৌরসভার 9টি ওয়ার্ডের 34টি মৌজায় 2 লাখ মানুষের বসবাস। ময়লা অপসারণে 111 জন পরিচ্ছন্নতা কর্মী, 30 জন ভ্যান ও ট্রাক চালক নিয়োজিত রয়েছে। 1991 সালে মাদারীপুর পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা লাভ করে। এরপর কেটে গেছে 35টি বছর। দীর্ঘদিনেও কেন আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট চালু হয়নি, এমন প্রশ্ন সচেতন মহলের। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। 1 বছর মেয়াদী প্রকল্পের কাজ শেষ হয়নি 5 বছরেও। টাঙ্গাইলে নির্মাণের পর ধসে গেছে কাঁঠালতলী বাজার কুড়াতলী সড়কের সেতুর সংযোগ। নির্মাণের কাজ অভিযোগ এলাকাবাসী, আর শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। নির্মাণাধীন সেতু কাজ শেষ হওয়ার আগেই সংযোগ সড়কের এক পাশের মাটি দেবে গেছে, অন্য পাশের সড়ক ধসে গেছে। টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঁঠাতলী বাজার ও কুড়াতলী সড়কের 70 মিটার দীর্ঘ সেতুর কাজ শুরু হয় 2021 সালে। 2022 সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও হয়নি 5 বছরেও। সম্প্রতি ধসে গেছে 2 পাশের সংযোগ সড়ক। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজের জন্য এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিগত সরকারের আমলে প্রভাবশালীদের ভয়ে অনেকেই প্রতিবাদ করতে পারেনি বলে জানান স্থানীয়রা। 15 দিনের আগে রিপেয়ারিং করে গেছে, কাজ করছে, সেগুলা কিভাবে ফাটল ধরে। একবার নির্মাণে মানে এটা একটা কাজই হয় না, এটা খালি মাটি ভালো হয়ে গেছে। কাজটা ভালো হয় না, আমরা বাধা দিছিলাম, আমাকে সে কথা মানে নাই। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউই, তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির। রাস্তার ওই জায়গাটুকু আমরা পুরোটা উঠায়ে সুন্দরভাবে নতুন করে কম্পেকশন করে সাইড দিয়ে ব্লক দিয়ে আমরা কাজটা শেষ করব। ঠিকাদারকে আমাদের চিঠি দেওয়া আছে এবং ঠিকাদার মৌখিকভাবে আমাদের এটা এগ্রি করছে। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 4,95,94,000 টাকা। সময় সংবাদ, টাঙ্গাইল। ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন 36 বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তাদের স্বদেশ প্রত্যাবাসন আইনে ফেরত দেয় ভারতীয় পুলিশ। গার্মেন্টসে কাজের আশায় সীমান্ত পথে ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হন তারা। পরে চেন্নাই সেন্ট্রাল জেলে কারাভোগ শেষে মুক্তি দেওয়া হয়। ফেরত আসা যুবকদের বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম ও ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায়। ভুক্তভোগীরা জানান আরও প্রায় 2000 বাংলাদেশি কারাগারে আটক আছেন। সীমান্তে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশিদের গ্রহণের সময় ইমিগ্রেশন পুলিশ, বর্ডার গার্ড, বিজিবি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা দালালের মাধ্যমে গিয়েছিলাম, ওখানে দালাল আমাদেরকে পলিসি করে ওখানে ফেলে চলে এসেছে। বাংলাদেশে আসলাম, কিন্তু এখনো চেন্নাই সেন্ট্রাল জেলে কমসে কম 2000-এর মতো লোক আছে বাংলাদেশে। 3 বছরের ভিতরে 5 বার এম্বাসি হলো আমার বাড়িতে গেছে, পুলিশ ভেরিফিকেশন 5 বারে 5000 টাকা করে 15000 টাকা নিয়ে গেছে। আমাদের থানার পুলিশে এম্বাসি ওয়ালা বলে টাকা নিয়েছে, কিন্তু বারবার হরানি করে টাকা নিয়েছে, আমাদের বেলা কেউ কোনো কাজে করে না। ময়মনসিংহ বর্ডার, কুমিল্লা বর্ডার দিয়ে প্রতারণার মাধ্যমে গার্মেন্টসে কাজ দেওয়ার নাম করে ইন্ডিয়া যায়। সেখানে যাওয়ার পর তারা ধরা খাওয়ার পরে 2 দেশের সমন্বয়তে আমরা দেশে নিয়ে আসাই। ভারতের থেকে পুশব্যাকের মাধ্যমে যে 36 জন বাংলাদেশি নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছিল, সেগুলো ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে তথ্যের ভিত্তিতে আমরা তাদেরকে সর্বোচ্চ আইনি সেবা প্রদান করেছি। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক বিষ্ণু কুমার সরকার নামে এক যুবককে বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে হিলি রেল স্টেশন এলাকা দিয়ে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জানান, বিষ্ণু কুমার সরকার আত্মীয়র বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় জয়পুরহাটের 5 বিবি হাট খোলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
আন্তর্জাতিক প্রসঙ্গ। ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ তদন্তের মুখে বাংলাদেশের এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন বিলাসবহুল একটি দোতলা বাড়ি ক্রয় করেছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সাইপ্রাস মেইলের এক প্রতিবেদনে বলা হয়, ব্যাংক জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এবং বাংলাদেশ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে নিকোসিয়া জেলা আদালত লিমাসোল জেলার পারেকলিসিয়ার অবস্থিত সাইফুল আলমের ওই সম্পত্তি ক্রয় করে। সাইপ্রাসের মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিটের একটি আবেদনের পর গত ১৯ মে এ ক্রয় আদেশ জারি করা হয়। বাংলাদেশ কর্তৃপক্ষের মাধ্যমে শুরু হওয়া পারস্পরিক আইনি সহায়তা প্রক্রিয়ার অধীনে এই তদন্তের অনুরোধ করা হয়েছিল। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় ২ শিশুসহ ৪ বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জেলার জীবশীত এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, মোটরসাইকেলে করে বাজার শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করে লেবাননে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আহতদের মধ্যে জিনা আক্তারের গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়। অন্যদিকে অপর বাংলাদেশি মোহাম্মদ মমিন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। এর মাধ্যমে জিনা আক্তারের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।